এবং আছেন জনাব আরিফুল ইসলাম আদিব, তিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। আর খানিকক্ষণ বাদে আমাদের সাথে যোগ দেবেন ডক্টর জাহিদুর রহমান, তিনি শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই আসতে চাই জনাব অসীম আপনার কাছে। নির্বাচন নিয়ে নানান ধরনের ষড়যন্ত্রের কথা বলা হয়, নির্বাচন ঠেকানোর চেষ্টা কেউ কেউ করছে, এটা বিএনপির বিভিন্ন নেতা বিভিন্ন সময় বলেছেন। এই মুহূর্তে আসলে এই ধরনের ষড়যন্ত্র এখনো হচ্ছে কিনা, নির্বাচন নিয়ে আসলে আপনাদের আশঙ্কা আছে কিনা? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক আদিব এবং আমরা অপেক্ষমান ডক্টর জাহিদ সহ আমাদের দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে একটা জিনিস শুরু করি। সেটা হচ্ছে যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, সেটাও কিন্তু একটা ষড়যন্ত্রের মধ্য দিয়েই কিন্তু তৈরি হয়েছিল। সেই ষড়যন্ত্র কায়েম হয়েছে, এদের স্বাধীন হয়েছিল। এই যে এখন বিজয়ের মাস, সমগ্র বাংলাদেশের নাগরিকরা যারা দেশে এবং প্রবাসে আছেন তাদের সকলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, বিজয়ের মাসের শুভেচ্ছা। যে কথাটা বলছি যে ষড়যন্ত্র কোনোদিন মনে করেন আপনার ঢাকা থাকে না, সেটা যখন প্রকাশ্যে আসে তখনই সেটা ষড়যন্ত্র। আর যেটা মনে করেন যে আপনি গোপনে থেকে যায়, তার সেটা তো ষড়যন্ত্র কিনা আমরা তো আর জানবো না। তার মানে ষড়যন্ত্র বিষয়টা প্রকাশ্যে। আমরা অনেকগুলো বিষয় দেখেছি, অনেকে বলেছেন যে নির্বাচন এই কারণে হতে পারবে না, এটা না হলে ওটা হবে না, ওটা না হলে ওটা হবে না, বিভিন্ন কিছু আছে, বিচার না হলে হবে না। তো এ ধরনের বিষয় সব সময় থেকে থাকে। অনেকগুলো নির্বাচন আপনার মনে করেন যে আমাদের দেশে প্রশ্নবিদ্ধ হয়েছে, সেগুলোও ষড়যন্ত্রের একটা অংশ। পরবর্তীকালে আমি একটা জিনিস উদাহরণ দিই, যেমন 2006 সাল এবং 2007 সাল দুটো শিডিউল হয়েছিল, কিন্তু কোনোটাই নির্বাচন হয়নি। আমরা এই দেশে 11 সরকার পেয়েছিলাম। তার আগে 86 নির্বাচন হয়েছিল, 88 নির্বাচন হয়েছিল, প্রত্যেকটা কিন্তু ষড়যন্ত্রের অংশ। কখনো ষড়যন্ত্র কামিয়াব হয়, কখনো ষড়যন্ত্র ফেল করে। এই ফেইলটা কখন করে? যখন সমগ্র দেশের জনগোষ্ঠী, জনগণ, সাধারণ নাগরিকরা ঐক্যবদ্ধ থাকে। আমার কাছে মনে হয় যেন এখনও বাংলাদেশের নাগরিকরা ঐক্যবদ্ধ আছেন। রাজনৈতিক দলগুলোর কথা ভিন্ন। রাজনৈতিক দলের প্রত্যেকের নিজেদের একটা এজেন্ডা থাকেন। তারা তাদের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মসূচি কিংবা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকেন, যেটাকে আমরা বলি যে পলিটিক্যাল রেটরিক, সেই হিসেবে আমরা বলি। কিন্তু সেই বিষয়টা আপনার মনে করেন যে অনেক সময় মিথ্যা প্রমাণিত হয় যখন ওই একটা কথা বললাম যে জনগণ যখন ঐক্যবদ্ধ থাকেন। তো আমি একটা জিনিস বুঝি, যেমন আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব, ওনার মা দীর্ঘদিন ধরে অসুস্থ, তারপরেও তিনি কিন্তু দেশে আসতে পারেননি। উনি নিজের একটা এক্সপ্লেনেশন দিয়েছেন কেন তিনি পারেননি বা কেন এখন পারছেন। তার মানে সব কিছু কিন্তু ষড়যন্ত্রের একটা অংশ। তারপরেও সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ উনি 25 তারিখে দেশে প্রত্যাবর্তন করবেন। ওনাকে আমি আগে থেকেই ওনার আগমনটাকে আমি সুস্বাগতম হিসেবে জানাতে চাই। এটা গণতন্ত্রের জন্য একটা বড় ল্যান্ডমার্ক হয়ে থাকবে। এবং যারা ষড়যন্ত্র করছেন, জি, এর মাঝখানে যে কয়েকটি ঘটনা ঘটে গেল, ওসমান হাদিকে এইভাবে দিনে দুপুরে হত্যা করা হলো, তারপরে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী, এই সবগুলো জায়গায় আগুন দেওয়ার মতো ঘটনা চোখের সামনে ঘটে গেল। এই সব মিলিয়ে আসলে যে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেটা কি নির্বাচনের জন্য অনুকূল? আমি একটা কথা বলবো, আমাকে যতদিন পর্যন্ত 51 জন সালাম দেবে ততদিন পর্যন্ত আমি জনগণের প্রতিনিধি। 51 সংখ্যাটা কেন? 100 জনের মধ্যে, তাই না? সিঙ্গেল মেজরিটি যেটাকে আমি বলি। 100 জনের মধ্যে 49 জন আমার বিরুদ্ধে গালিগালাজ করলেন, দ্যাট ডাজন্ট কাউন্ট। 51 জন আমাকে সালাম দিচ্ছেন, আমাকে মানছেন, সম্মান করছেন, আই এম ফাইন আপ টু দ্যাট পয়েন্ট। এটা যখন নেমে যাবে যে না 52 জন 51 জন আমাকে গালিগালাজ করছেন, তাহলে একটা প্রশ্ন আসে। এখন যে কথাটা আপনি বললেন যে ওসমান হাদি, শহীদ ওসমান হাদি, তার আত্মার মাগফিরাত কামনা করছি, তার এই হত্যাকাণ্ডটা, তারপরে আপনার বিভিন্ন বিষয়গুলো আছে, অনেকগুলো বিষয় আছে যেগুলোকে নির্বাচনকে আপনার প্রলম্বিত করা কিংবা নির্বাচনকে বানচাল করার জন্য, এবং বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন। কিন্তু তাদের সংখ্যাটা কত? ওই যে আমি এই কথাটা এই কারণেই বললাম যে 51%-এর অবতারণাটা আমি এই কারণেই করেছি, বাংলাদেশের অধিকাংশ জনগোষ্ঠী নির্বাচনের পক্ষে। আর যারা বানচাল করতে চাচ্ছেন তারা হয়তো ভেবেছেন যে না, তারা ক্ষমতায় আসতে পারবেন না কিংবা বিএনপিকে আসতে দেওয়া যাবে না। এই কারণে আমি প্রসঙ্গটা এনেছি, তাদের সংখ্যাটা, তারা মাইনরিটি, দে ক্যানট ওভাররুল ওভার মেজরিটি। তো সেই দিক থেকে আমি মনে করি যে বাংলাদেশের জনগণ ষড়যন্ত্রকে উপেক্ষা করে তারা কামিয়াবভাবে গণতন্ত্রায়নের পথে যে রেলগাড়িটা চালু হয়েছে সেটা তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। জি,
ধন্যবাদ। জনাব আদিব, আপনার কাছে আসতে চাই। প্রথম আলো, ডেইলি স্টার সহ যে হামলাগুলো হয়েছে সেটার ব্যাপারে একটা প্রতিবাদ সভায় নাহিদ ইসলাম গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি স্পষ্ট করে বলেছেন যে সরকারের একটা অংশ এই ঘটনাগুলো ঘটতে দেওয়ার পেছনে বা নিষ্ক্রিয়তার পেছনে দায়ী। সরকারের ভেতরে কি কেউ তাহলে চাইছে যে নির্বাচনটা পিছিয়ে যাক? ধন্যবাদ আপনাকে এবং অসীম ভাইকে ধন্যবাদ, যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। নাহিদ ইসলামের যে অভিযোগটা করেছেন এটা অনেকগুলো বাস্তবতা অবশ্যই রয়েছে। সেটি হচ্ছে যে দেখেন, আমাদের খুব লাইনটা খুব স্পষ্ট। এই মুহূর্তে বাংলাদেশে যারা বাংলাদেশের পক্ষের লোক, গণতন্ত্র মানবাধিকার পক্ষের, তারা সকলেই নির্বাচন চায়। নির্বাচন কারা চাচ্ছে না? শুধুমাত্র এখানকার গণহত্যাকারী দল তারা ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হতে দিবে না। এটা কিন্তু আওয়ামী লীগের অফিসিয়ালি তারা প্রেস রিলিজ দিছে, ছাত্রলীগের পেজ থেকে তারা প্রেস রিলিজ দিছে। এবং নির্বাচন না হওয়ার জন্য যত ধরনের মেকানিজম আছে এটা তারা সকল মেকানিজম অ্যাপ্লাই করছে এবং বেশ একটা লম্বা কিলিং মিশনের একটা তারা তালিকা করছে। তো সেইটারই ধারাবাহিক তাদের প্রথম টার্গেট হচ্ছে শরীফ ওসমান বিন হাদি, যাকে একেবারে ঠিক তফসিলের পরের দিনই তাকে টার্গেট কিলিং করা হয়েছে। বিষয়টা হচ্ছে এই যে আওয়ামী লীগ যে ইলেকশন চাচ্ছে না, আওয়ামী লীগ তো পলিটিক্যাল অংশটা এখান থেকে উৎখাত হয়েছে, কিন্তু আওয়ামী লীগ যখন একটা পুরা রেজিম ছিল, তার যে অন্য অন্য যে অর্গানগুলা প্রশাসনে এবং হচ্ছে সংস্থায় তার যে অর্গানগুলো রয়ে গেছে, ব্যবসায়ীদের ভিতর আওয়ামী লীগের যে পার্ট রয়ে গেছে এবং মিডিয়া সহ অন্য অন্য এস্টাবলিশডের মধ্যে তার যে আরও 3টা বাহু রয়ে গেছে, এই বাহুগুলা তো এই যে আওয়ামী লীগের যে ইচ্ছা, সেটার ইচ্ছা বাস্তবায়নের জন্যই তো ভিতর থেকে ট্রাই করতেছে। গভর্নমেন্টের হচ্ছে শুধু উপদেষ্টা পরিষদ বসছে কিংবা হচ্ছে সর্বোচ্চ সচিব পর্যায়ে পরিবর্তন হয়েছে, কিন্তু প্রশাসনের অন্য অন্য যে জায়গাগুলো, সেই জায়গাগুলো তো অনেকাংশই তো পুরনো, সেই 17 বছরের সেটা। ফলে তারা ভিতর থেকে নানা ধরনের সাবোটেজ করে একটা পরিস্থিতি এমন করা যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন সম্ভব হয় না। আপনারা মনে করেন যে উপদেষ্টাদের মধ্যে এমন কেউ নেই যিনি নির্বাচন পেছাতে চান, বা উপদেষ্টাদের কি তাহলে নিয়ন্ত্রণ নেই প্রশাসনের উপর? উপদেষ্টাদের মধ্যে এইভাবে ঠিক বলাটা মুশকিল। দৃশ্যমান কারো মনে হয় না যে কেউ নির্বাচন পেছাতে চান, মানে দৃশ্যমান মনে হয় না। ইন্টারনালি তো ধরেন অনেকে নানা ধরনের তৎপরতা করতে পারে। উপদেষ্টাদের নিয়ন্ত্রণ যে প্রশাসনের নাই, এটা তো মানে একেবারে এখন না, এটা তো সেই সরকারের প্রথম থেকেই সুস্পষ্ট। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই মুহূর্তে না, সরকার গঠনের পর থেকেই সরকারের যে একটা পাওয়ার সেন্টার থাকে, কমান্ডিং থাকে, মানে একটা ডিরেকশন থাকে, সেটা কিন্তু ওয়ান না। এখানে অনেকগুলো নানা ধরনের দেখা যাচ্ছে, সরকারের ভিতরে অনেক সময় সরকার থাকে, সরকারের বাহিরে যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা অনেক সময় বিয়ন্ড গভর্নমেন্ট হয়ে যায়। সরকারের ভিতরে প্রশাসনের একটা অংশ অনেক সময় তারা সরকারের উপর প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে। ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে শুধুমাত্র উপদেষ্টারা দৃশ্যমান এখানে কমান্ডিংয়ে থাকলেও তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিংবা হচ্ছে যে জায়গাটা সেটা নাই। আপনার এটা খুব বললে অনেকে করবে যে শপথ অনুষ্ঠানের আগে যেসব উপদেষ্টারা প্রথম আলোর অফিস থেকে সালাম দিয়ে গিয়ে শপথ নিচ্ছেন, তারাও প্রথম আলো যখন পড়ছে তখন প্রথম আলোর জন্য তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তার মানে আপনি শপথ নেওয়ার আগে হচ্ছে প্রথম আলোর সাথে আপনার কিংবা অন্য বিভিন্ন মানে সেগমেন্টের সাথে সম্পর্কটা খুব ভালো রাখেন, কিন্তু আপনি যখন একটা দায়িত্ব পাইছেন ওই প্রতিষ্ঠানটা সুরক্ষার জন্য আমরা কোনো উপদেষ্টার এরকম তৎপরতা দেখি নাই। ইভেন পুড়ে যাওয়ার পরেও আপনি দেখছেন যে এনসিপি ওই দিন রাত থেকে বা কিংবা অন্যান্য দলগুলোকে আমরা দেখেছি সেখানে গিয়েছে, সংহতি জ্ঞাপন করছে, কিন্তু উপদেষ্টাদের সেরকম কিন্তু কোনো তৎপরতা দেখা যায় না। তো ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে অনেক উপদেষ্টা হয়তো ক্ষমতা পাওয়ার পরে পরিবর্তন হয়েছে, আবার অনেক উপদেষ্টা হচ্ছে নানাভাবে সেই বিভিন্ন জায়গায় দেশে কন্ট্রোলটা নিতে পারে না, কারণ প্রশাসনের একটা বড় একটা অংশই তো পুরনো ফুললি আগের সেট আপটা। তো এই জায়গাটা থেকে হচ্ছে যেটা বলেছে যে সরকারের ভিতরের একটা অংশ মূলত হচ্ছে এই জায়গাটা করছে। এখানে একটা প্রশ্ন ঘুরে ফিরে এসেছে, বিশেষ করে ছাত্র শিবিরের দুজন নেতা যখন প্রকাশ্যে প্রথম আলো এবং ডেইলি স্টারের ব্যাপারে মন্তব্য করেছেন, তছনছ করে দেওয়ার কথা বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের একজন নেতা, তখন জামাতের এবং শিবিরের আসলে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে যে অবস্থান, সেটা কি প্রশ্নবিদ্ধ হয়েছে? এখানের যে হামলাটা হয়েছে আমরা যেটা দেখেছি, এই যে তাণ্ডব লীলাটা, এখানে বেশ 2-3টা অংশ হয়েছে। প্রথমত হয়েছে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি হিসাবে আমরা দেখেছি জামাতের ছাত্র সংগঠনের 2টা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের
এবং তার ভিতরে একজন মানে রাকসুর ভিপি তো রাকসুর ভিপি মানে সে শুধু আর তখন শিবিরের সভাপতি না, সে একই সাথে একটা পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক ধরনের সে রিপ্রেজেন্টেটিভ। আর জাহাঙ্গীরনগরে হয়েছে শিবিরের সেক্রেটারি, সে জাকসুর কোনো প্রতিনিধি না। তারা দুজন তাদের পাবলিক বক্তব্যে ডিরেক্ট এই ধরনের একটা স্টেটমেন্ট দিছে। ফলশ্রুতিতে যেটা বোঝা যায় যে জামাতের যে নেক্সট জেনারেশন যারা তৈরি হচ্ছে তাদের ভিতরে একটা গুরুত্বপূর্ণ অংশ তারা মনে করতেছে যে এই ধরনের ভায়োলেন্স কিংবা হচ্ছে এটা করা যায় বা পলিটিক্যালি এটা করা কারেক্ট। আবার তাদের দলের আমির সেটারে আবার নিন্দা জানাচ্ছে। তাহলে ফলশ্রুতি যেটা হলো কি, ছাত্র শিবিরের স্টেটমেন্ট দেখলাম যে তারা স্টেটমেন্ট দিচ্ছে যে এটা ব্যক্তিগত বক্তব্য। তাহলে ব্যক্তিগত বক্তব্য যদি দলীয় তার আদর্শের সাথে না যায় তাহলে বহিষ্কার কেন করলো না এখন পর্যন্ত? সেটার আমরা কোনো স্টেপ দেখিনি। আমরা বারবার বলেছি যে যদি আপনার সাথে না যায় তাহলে বহিষ্কার করবেন। এটা গেল জামাতের সংশ্লিষ্ট একটা অংশ। এর পাশাপাশি বাংলাদেশের একটা ফ্র্যাগমেন্ট আছে যারা গণতান্ত্রিক নির্বাচনটা মানে নির্বাচন প্রক্রিয়ায় যে ক্ষমতার পালাবদল এটা বিশ্বাস করেন না। তারা মনে করেন এখানের একটা অংশ যে নির্বাচনের একটা কুফুরি সিস্টেম, গণতান্ত্রিক সিস্টেমটা কুফুরি। এই ধরনের যে তাদের যারা আপনার হচ্ছে আইডিওলজিক্যাল লিডার আছে তারাও কিন্তু প্রকাশ্যে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন এবং তাদেরও বেশ বড় ফ্যান ফলোয়ার, 2 লাখ 3 লাখ, কোনো ক্ষেত্রে অনেক বেশি। সেই তাদেরকেও কিন্তু সরকার কিন্তু আলাদাভাবে আইডেন্টিফাই করে নেয়। আরেকটা অংশ তো যেটা প্রকাশ্যে আপনার হচ্ছে যারা দেশের বাইরে থেকে মানে তাদের কাজই হচ্ছে জাস্ট যে কোনো একটা ইস্যুতে একটা উত্তেজনকর রাষ্ট্রের পরিস্থিতি তৈরি করে। তার মানে 3টা অংশ এখানে এইটা জায়গায় ইনভলভটা ছিল আর কি। তো সরকারের উচিত ছিল যে 3টা অংশকে কালেকটিভলি আপনার হচ্ছে এটাকে অ্যাড্রেস করে এটাকে হচ্ছে ব্যবস্থা নেওয়া। কিন্তু যেটা দেখা গেছে পলিটিক্যালি যে যতটুকু তারা রিয়েক্ট করছে, বাকি যে 2টা নন পার্টি পলিটিক্যাল পোর্শন সেই দুটাকে কিন্তু ওইভাবে হচ্ছে তারা ইয়া করেন। ধন্যবাদ। এর মধ্যে ডক্টর জাহেদ আমাদের সাথে যোগ দিয়েছেন, স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম গত কয়েকদিনের যে সহিংস ঘটনাগুলো আমরা দেখলাম, ওসমান হাদির একেবারে দিনে দুপুরে হত্যাকাণ্ড থেকে শুরু করে পত্রিকার অফিস জ্বালিয়ে দেয়া, এই সবগুলো কি আসলে নির্বাচন ঠেকিয়ে দেওয়ার জন্য, নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র কিনা, এবং যদি হয়ে থাকে এর পেছনে কারা, আপনার কি মনে হয়? এটা নিশ্চয়ই প্রধান উদ্দেশ্য সেটা। তার আগে আরেকটু খুবই অতি শর্ট উদ্দেশ্য আছে, এটাও নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রের সাথে জড়িত। এটা হচ্ছে তারেক রহমান দেশে আসছেন, তাকে যদি খানিকটা ভয় পাইয়ে দেওয়া যায়, চেষ্টা করে কি হবে সেটা ভিন্ন আলোচনা, কিন্তু এটা খুন হচ্ছে, তারপর একটা এনার্কি তৈরি হয়েছে এবং এটাকে আর খুব বেশি স্প্রেড করানো যায়নি। করানো গেলে হয়তো তাদের ধারণা তারেক রহমান দেশে আসার ব্যাপারে যদি কনফিউজড হয়ে যান। খেয়াল করে তিনি ঘোষণা দিয়েছেন, দীর্ঘদিন থেকে নানান রকম ঘোষণা ছিল, তার নিজের একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে কনফিউশন তৈরি হয়েছে এবং এটার উপরে ভিত্তি করেও মানুষ নির্বাচন হবে কি হবে না ভাবছিল। কারণ তারেক রহমানের মতো মানুষ দেশে ফিরে আসতে পারছেন না, এটা তার একক সিদ্ধান্তের ব্যাপার না। সো অনেকেই মনে করছে এখানে অনেক ইস্যুজ আছে। তো সেটা যদি তিনি আবার একটু মানে ফিরে আসার ব্যাপারটা তিনি যদি আরেকটু পিছিয়েও দিতে চাইতেন, এটাও কিন্তু কাজ করতে পারত। আর নিশ্চিতভাবে সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা তো বটেই। এখন প্রশ্ন হচ্ছে কারা করেছে। আমরা কতগুলো জিনিস অলরেডি বুঝতে পারবো। আমি ঢুকতে ঢুকতে একটু আদিবের কথা শুনছিলাম। ধরুন ছাত্র শিবিরের খুবই দায়িত্বশীল লোকজন খুব প্রকাশ্যে এই ধরনের কথাবার্তা বলেছে, যদিও তাদের মাদার অর্গানাইজেশন জামায়াতে ইসলামী এটার প্রতিবাদ জানিয়েছেন, প্রতিবাদ করেছেন, কিন্তু তাদের মানে সংগঠন থেকে যখন এই ধরনের মন্তব্য করা হয় তাহলে বোঝা যেতে পারে যে কোনো না কোনোভাবে তারা এসে, এর মধ্যে একজন আবার নির্বাচিত প্রতিনিধি আছেন একটা ভার্সিটির ভিপি। তাহলে এটা একটা দিক গেল। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে নির্বাচন হবে না, যে ইনফ্লুয়েন্সারদের কথা আছে তারা দীর্ঘদিন থেকে কিন্তু এই আলাপটা করেছেন এবং অনেকগুলো আপনি ডট মেলাতে পারবেন। আচ্ছা, এটা থাকলো। 5 আগস্ট পরবর্তী সময় আপনি এই সময়টা নিজে মাঠে ছিলেন, নিজেই ব্যাপারগুলো থেকে দেখেছেন, পরবর্তীতে অবজার্ভও নিশ্চয়ই করেছেন যে একটা অংশ একজন বেশ পরিচিত পাবলিক ইন্টেলেকচুয়ালের নেতৃত্বে যেটা বিপ্লব হয়েছে এবং একটা বিপ্লবী সরকার তৈরি করতে হবে, যে সরকারটার সংবিধান ছুঁড়ে ফেলে দেবে, সে ডিক্রি দিয়ে দেশ চালাতে থাকবে, তারপরে কোনো একটা সময় গিয়ে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হবে, সেখানে নতুন সংবিধান লেখা হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সেই আলাপ এখনও আছে। সেই পাবলিক ইন্টেলেকচুয়াল এখনও বলছেন নির্বাচন হলে, আমি আবারও বলছি, নির্বাচন হলে নাকি দেশ গৃহযুদ্ধের দিকে যাবে। খেয়াল করি তো, ফলে ইন্টেলেকচুয়াল এই ধরনের একটা চেষ্টা আছে, তার সাথে অ্যালাইন মানুষজন আছে, আবার সেটাকে অ্যাম্পলিফাই করার লোকজন আছে। এগুলো হচ্ছে আমাদের দেশের ঘটনা, দেশের লোকজন। আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচন চায়, তার যে পরাজয় আছে সেই পরাজয় সে সেলিব্রেট করবে যদি আমাদের নির্বাচন পিছিয়ে আমরা একটা অ্যানার্কির মধ্যে ঢুকে যাই। ভারতকে বাংলাদেশে নির্বাচন চায়, মুখে বলে,
কিন্তু ভারতের জন্য বেস্ট অপশন হচ্ছে একটা আনস্টেবল বাংলাদেশ। একটা গণতান্ত্রিক বাংলাদেশ কোনোদিন ভারতের জন্য তার পারপাস সার্ভ করবে না। কেন আমি একটু বলি, ভারত তো এই অঞ্চলের দেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে দেখতে চায় না। সে কোনোদিনও একজন শাসক চায় না যে তার সাথে সমানে সমানে কথা বলবে। সে এখানে আসলে যে আমরা প্রায় বলি লেন্দুব দর্জি চায়, এখানে সে এটাকে একটা ভ্যাসাল স্টেট চায়, একটা কলোনি চায়, এবং তারা সে শেখ হাসিনা চায়। এবং শেখ হাসিনা কি একটা গণতান্ত্রিক দেশে তৈরি হতে পারে? আমি একটা খুবই একটা থট এক্সপেরিমেন্ট করতে বলি। নির্বাচন হলো, ধরে নিলাম বিএনপি জিতলো, ধরে নিলাম জনাব তারেক রহমান প্রাইম মিনিস্টার হলেন, ধরে নিলাম এরপর 5 বছর পর একটা নির্বাচন আছে, সব ধরে নিচ্ছি, ধরে নিলাম তারেক রহমান চাইছেন শেখ হাসিনার মতো হতে। উনি কি পারবেন হতে যদি সামনে একটা নির্বাচন থাকে? শেখ হাসিনা হওয়া না, 25% শেখ হাসিনা হওয়া যাবে না, ফুল স্টপ। কারণ আপনি নির্বাচিত হবেন না। আর এই দেশের মানুষের প্রতি ভারতের প্রতি এই দেশের মানুষের যে অ্যাটিটিউড, এবং মজার ব্যাপার জনাব তারেক রহমান কিন্তু বিবিসি বাংলার সাথে একটা ইন্টারভিউতে খুব ক্লিয়ারলি এটা বলেও দিয়েছেন, যখন ওই মাটিতে শেখ হাসিনা আছে সেটা নিয়ে দেশের জনগণের সম্পর্ক শীতল সম্পর্ক হয়ে গেছে, তারেক রহমান স্পষ্টভাবে বলে দিয়েছেন জনগণ যদি সেটা চায় আমি জনগণের সাথেই থাকবো। গণতন্ত্র মানেই এটা। একটা গণতান্ত্রিক বাংলাদেশে যে কথাটা বলতে যাচ্ছিলাম, ভারত আরেকটা 25% শেখ হাসিনাও খুঁজে পাবে না। এখন কি নির্বাচনের সামনে যে আশঙ্কাগুলো তৈরি হয়েছিল আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কি খানিকটা দূর হয়েছে? আমি মনে করি জনাব তারেক রহমান দেশে ফেরার সাথে সাথেই ওনার এই ঘোষণাটাও খুবই ব্রিলিয়ান্ট ছিল। যেই দিনটাতে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন, আমি ব্যক্তিগতভাবে আমার বন্ধু পরিচিত মানুষজনের ফোন পেয়েছি, অনেকেই প্রশ্ন আবার করছেন নির্বাচন কি হবে, এই সব প্রশ্নটা এমনিই শুনি। তো সেদিনই যখন জনাব তারেক রহমান এই ঘোষণা দিলেন এবং উনি যখন দেশে চলে আসবেন, এই সময়টা আর খুব বেশি বাকি নেই, আমি মনে করি আমরা একটা স্থিতিশীলতার দিকে যাব। এবং যেটা জরুরি, এখানে এনসিপি আছে, আদিব আছে, এনসিপির এখন সংখ্যাগত অত শক্তি হয় নাই। এনসিপির এই মুহূর্তের পলিটিক্যাল অবস্থান আমি ব্যক্তিগতভাবে পছন্দ করছি, কিন্তু একটা সংখ্যার শক্তি লাগে, যেহেতু দেশে নানান রকম অ্যানার্কিস্টরা আছেন। বিএনপির যদি গ্রাসরুট পর্যন্ত ওই মোটিভেশন পেয়ে যায়, তাহলে আমার মনে হয় যারা এই ধরনের কিছু আরো ঘটাতে চান তারা সেটা থেকে পিছিয়ে আসবেন। জি, একটা খবর চোখে পড়লো, মানবজমিন এই খবরটি দিয়েছে। সেখানে বলা হচ্ছে যে উপদেষ্টা পরিষদে রদবদল হতে পারে। সেখানে জনাব খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হতে পারে এবং খোদাবক্স চৌধুরী, যিনি বিশেষ সহকারী প্রধান উপদেষ্টা, তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। এই ধরনের পরিবর্তনের ফলে আসলে কি অবস্থা দাঁড়াতে পারে যদি এরকমটা হয়? আপনার মন্তব্যটা শুনতে চাই আসলে এই খবরটার ব্যাপারে। প্রথম কথাটা হচ্ছে, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রদবদল ইনএভিটেবল ছিল, কিন্তু শুধুমাত্র একজন উপদেষ্টাকে পরিবর্তন নিয়ে আমাদের আপত্তির জায়গা আছে। কারণ এটা, আবারও বলছি, এগুলো ঠিক কোথাও যে রিপোর্ট আকারে এসছে তা না, কিন্তু যেহেতু এই সরকারে থাকা লোকজনের আমাদের কম বেশি পরিচিত, আমরা এটা জানি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন বিশেষ সহকারী আছেন, তিনিও খুবই পাওয়ারফুল মানুষ, রাদার তিনিই সবচেয়ে বেশি পাওয়ারফুল। তাকে অব্যাহতি দেওয়ার কথা আলোচনায় আছে বলে আলোচনা আছে। এখন আরেকটা তথ্য যেটা এসছে সেটা হলো, মানে তাকে আর কত ভারাক্রান্ত করা হবে, কেউ কেউ ফেসবুকে লিখে ফেলছে এত কিছু না করে তাকে প্রধান উপদেষ্টা করে ফেলা মনে হয় ভালো। আমি ডক্টর খলিলের কথা বলছি, তিনি রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ মন্ত্রীর পদমর্যাদায় ছিলেন, তারপরে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ইতিহাসে প্রথমবারের মতো তিনি প্রধান উপদেষ্টাকে আবার প্রতিরক্ষা মন্ত্রণালয় সামলাতে সাহায্য করবেন। আর এখন যদি স্বরাষ্ট্র দিয়ে দেওয়া হয়, তো এটা খুবই বড় প্রশ্ন তৈরি করবে। আর আরেকটা ব্যাপার আছে, এটাও আমি একটু বলে রাখতে চাই, যে অ্যানার্কিস্টদের কথা আমরা বললাম, দেশের বাইরে থেকে নানা রকমভাবে এই দেশে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে, তাদের একজন তো তাকে রীতিমতো কৃষ্ণ হিসাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন, তিনি যদি অর্জুন হন। তো এইসব ঘটনা যদি সামনে এসে থাকে, একদম অন রেকর্ড এটা উনি করেছেন, তো তা যদি এসে থাকে, তাহলে আমরা আসলে সামনে নিরাপত্তা নিয়ে কী করবো। আরেকটা কথা একটু বলা একটু জরুরিও, আবারও বলছি, এগুলো ঠিক আমরা যে কনক্রিট তথ্য পেয়েছি তা না। তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর সেনাবাহিনীতে পরিবর্তন, বিশেষ করে প্রধানের পদে পরিবর্তন আনার এক ধরনের আলাপ শোনা গেছে। এবং সোশ্যাল মিডিয়াতেও ক্রেডিবল কিছু মানুষ, আমি সোশ্যাল মিডিয়ার সব কথাকে যে গ্রহণ করি তা না, ক্রেডিবল কিছু মানুষ এই ধরনের আলাপ সামনে এনেছেন। শেষ পর্যন্ত এটা হয়ে ওঠেনি, কিন্তু যদি নাও হয়ে ওঠে, অনিবার্যভাবেই সেনাপ্রধান বা সেনাবাহিনীর বড় একটা অংশের কাছে তিনি বিরাগভাজন হয়ে থাকতে পারেন, তাহলে আগামী নির্বাচনে আমাদের সেনাবাহিনী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেখানে তাদের, যদি উনি দায়িত্বে আসেন, আবারও বলছি এখন আমরা নিশ্চিত নই, একটা অগ্রিম কথাই বলা হচ্ছে, এই সিনক্রোনাইজেশনটা কেমন হবে সেটা একটা প্রশ্ন। তো আমরা আসলে একটু অপেক্ষা করবো। এই প্রসঙ্গে আমার জাস্ট নিজের মনে হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি পরিবর্তনের চিন্তা হয়, ব্রিগেডিয়ার শাখাওয়াত ছিলেন, তিনি শুরুর দিকে খারাপ করছিলেন না, তিনি একটা অন্য বিতর্কিত মন্তব্যের কারণে তাকে আসলে দায়িত্ব থেকে সরে যেতে হয়েছে।
বা সরকার বাইরে থেকেও কাউকে চিন্তা করে দেখতে পারে আমার মনে হয়। এর বাইরে আরেকটা বিষয় বোধহয় অনেকেরই নজরে আছে বা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে, বাংলাদেশের মিশনগুলো যেগুলো ভারতে রয়েছে তার বাইরে প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে। আজকে কলকাতার মিশনের সামনে বেশ লাঠিচার্জও করেছে সেখানকার পুলিশ। সব মিলিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক এই মুহূর্তে যে জায়গায় এসেছে, যেখানে দুই দেশই ভিসা কার্যক্রম বন্ধ রাখছে, পরিস্থিতিটা কি নির্বাচনের আগে দুই দেশের জন্যই খুব অস্বস্তিকর হয়ে গেল? আমি ভারতের জন্য খুবই স্বস্তিকর হয়েছে বলে মনে করি। আমাদের জন্য অস্বস্তিকর তো বটেই, কারণ আমাদের সমস্যা নানান দিকে চলছে। ভারতের জন্য স্বস্তিকর বলছি, এবং আমি মনে করি আগামী বছরের, এখনো তারিখ আমি নিশ্চিত নই, এপ্রিলে বা এরকম সময় বা আগে পরে হবে, স্পেসিফিক ডেট ঘোষণা করা হয়েছে কিনা আমি নিশ্চিত নই, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আছে। ভারত চাইছে বাংলাদেশের সাথে এই ধরনের একটা খুবই টাফ পরিস্থিতি তৈরি করার, যাতে তার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুবিধা হয়। আমি অনেক দিন থেকে বলছিলাম বাংলাদেশে আনরেস্ট, বাংলাদেশে এখনও এই ঝামেলাটা তৈরি করা হচ্ছে মূলত, দেখবেন ময়মনসিংহে যে একজন হিন্দু মানুষকে মিথ্যা অভিযোগ কথাটা বললাম, কিন্তু মিথ্যা অভিযোগ না, সত্য অভিযোগে কাউকে পেটানো যায় না, খুন দূরেই থাকুক। আমরা এই আলাপটা করছি অনেক, আমি অনেক জায়গায় দেখি তার বাটন ফোন ছিল, তিনি কিভাবে করেছেন, যেন এরকম যে তিনি যদি করে থাকতেন তাহলে এটা করা যায়, নো। কিন্তু এই যে একজন হিন্দু মানুষকে পেটানো এবং বিভৎসভাবে আগুন ধরিয়ে দেওয়া তার শরীরে, মৃতদেহে, এই বিভৎসতাগুলো নিয়ে তারা কিন্তু এটাকে ব্যবহার করছেন, এটা তার অন্যান্য জায়গায়। সো বাংলাদেশে মানে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে, এটা ভারতের ন্যারেটিভকে সবচেয়ে বেশি সাহায্য করে। সুতরাং বাংলাদেশের সাথে যে একদম খুবই টাফ একটা জিঙ্গোইজমের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, এটা ভারতকে দারুণভাবে সাহায্য করবে। এবং আমি মনে করি আগামী নির্বাচনের আগে তারা বহুবার এই ধরনের কাজ করার চেষ্টা করবে। জি, জনাব অসীম, আপনার কাছে আসতে চাই। ডক্টর খলিলুর রহমান, বিএনপি একসময় খুব স্পষ্টভাবে আপত্তি জানিয়েছিল, সমালোচনা করেছিল। এই মুহূর্তে আসলে যে আলোচনাটা সামনে আসছে, যদি স্বরাষ্ট্র উপদেষ্টার পদে রদবদল হতেই হয়, সেটা নিয়ে আসলে বিএনপি কি ভাবছে? আমি যদিও এই নিউজটা দেখিনি, তারপরেও আমি একটা কথা বলি। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তিনি কার্যকরভাবে খুব একটা বেশি কিছু পরিবর্তন ঘটিয়েছেন, মানে বিগত ফ্যাসিস্ট রেজিমের পরে আমার কাছে মনে হয় না। দেখেন, এই গত 1 বছর কমাস গেল 5 মাস, মব ভায়োলেন্সে 634 জন প্রাণ হারিয়েছেন। এটা কত বড় দুর্ভাগ্যজনক একটা বিষয়। আমাদের প্রত্যাশাটা কি ছিল, প্রাপ্তিটা কি হয়েছে, তাই না? এটা তো অনেক বড় দুর্ভাগ্যজনক একটা ঘটনা। আমরা অবৈধ অস্ত্র উদ্ধারের কথা বলেছিলাম আমরা, তারপরে 2009 সাল থেকে বৈধভাবে ইস্যুকৃত অস্ত্র যেগুলো আছে সেগুলো জমা দেওয়ার কথা হয়েছিল। কত পরিমাণ অস্ত্র জমা পড়েছে আমরা জানি না, এবং একটা নির্দিষ্ট ডেটের পর বৈধ অস্ত্রটা অবৈধ হয়ে যাবে সেটাও কিন্তু আমরা জানি না। তাহলে এই যে এত পরিমাণ অস্ত্র, আমার জানা মতে আর্মির অস্ত্র লুট হয়েছে, এসএসএফের অস্ত্র লুট হয়েছে, কিন্তু প্রোহিবিটেড বোর্ডের আপনার অস্ত্র লুট হয়েছে, এটাও আমরা জানি। এই যে অস্ত্রগুলো মনে করেন যে রয়ে গেছে, ওই যে উসমান হাদিকে হত্যা করা হয়েছে, আমরা তো জানি না যে সেই অস্ত্রই তো হয়তো বা ব্যবহার হয়েছে। শহীদ উসমান হাদি মনে করেন যে আপনার রক্ত দিয়ে প্রমাণ করে গেছেন, জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে এই দেশটা এখনো নিরাপদ হয়নি। এই প্রত্যাশাটা আমাদের ছিল না, প্রাপ্তিটা কেন আমাদের হলো? একটা মানুষ ভয়েস রেজ করেছে, তার বিরুদ্ধে পক্ষে অনেক ধরনের বক্তব্য থাকতে পারে, অনেক কথা থাকতে পারে। ময়মনসিংহে যেই সংখ্যালঘু সম্প্রদায়ের একটা মানুষকে একটা সন্দেহের বশে কিংবা আপনি মনে করেন যে ব্র্যান্ডিং করে নগ্নভাবে তাকে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে, এর থেকে বীভৎস হত্যাকাণ্ড কখনো হতে পারে না। লক্ষ্মীপুরে আপনার তালাবদ্ধ করে 7 বছরের কিশোরী তার বাবাকে আর্তনাদ করে বলেছিল যে বাবা আমাকে বাঁচাও। তাহলে তারা কি দোষ করেছে, কারা এগুলি করছে? এগুলি ঘটছে কিন্তু এই দেশে। তো এটা তো আমাদের কখনোই মনে করেন, এই জন্যই কি আমাদের জুলাই আগস্টের আপরাইজিংটা হয়েছিল, দ্য ফল অফ দি ফ্যাসিস্ট রেজিম হয়েছিল এই জন্য। তাহলে আমরা তো সেটা পাইনি, তার মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমপ্লিটলি ব্যর্থ। এখন আপনি উপদেষ্টার কথা বলেন, স্পেশাল অ্যাসিস্ট্যান্টের কথা বলেন, যেটাই বলেন না কেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আরেকজনকে, যেনাকে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, ওনাকে আবার উপদেষ্টা করা হবে স্বরাষ্ট্র। তো তাহলে আমরা তো মনে করেন সন্দিহান যে আমরা কি ফেরত দিতে পারবো আইনের শাসনের মধ্যে, আমরা কি সুশাসনের মধ্যে ফেরত দিতে পারবো? এখন আপনি যদি বলেন যে এটা তো গণতান্ত্রিক সরকারের দায়িত্ব, নো, এটা সরকারের দায়িত্ব। সেটা ইন্টারিম গভর্নমেন্ট হোক, তত্ত্বাবধায়ক সরকারের হোক, যেটাই হোক, সরকারের দায়িত্ব। নাগরিকের নিরাপত্তা দেওয়া হচ্ছে সরকারের দায়িত্ব। সরকার কি সাদা না কালো? আমরা বলি না যে বিড়াল কালো না সাদা, বিড়াল ইঁদুর মারে কিনা। তো এই বিড়াল তো কিছুই করে নাই, ইঁদুর সব ছেড়ে দিয়ে রাখছে।
এই জন্য আমি বলছি যে আমরা একটা শঙ্কার মধ্যে আছি। এই কারণেই গণতান্ত্রিক উত্তরণের একটা সবচেয়ে বড় মুখ্যবেই যে একটা নির্বাচন, ক্রেডিবল একটা নির্বাচন হওয়া উচিত, অ্যাকসেপ্টেবল একটা নির্বাচন হওয়া উচিত। অ্যাটলিস্ট যে নির্বাচনী ধ্রুবকে আমরা যেটাকে বলি, যে সহনীয় মাত্রা যেটাকে বলি, যেটা আর্থকোয়েককে সাস্টেন করতে পারে। আমরা একটা কথা বলি না যে 7-8 হলে তো ঢাকা শহর মনে করেন যে নাই হয়ে যাবে, বাংলাদেশের একটা বড় অংশ মনে করেন যে আপনার ভূমিধসের সঙ্গে আপনার বিলীন হয়ে যাবে। কিন্তু তার মধ্যে থেকে ওই যে জাপানে যেরকম আপনার ভূমিকম্প নিরোধক প্রযুক্তি দিয়ে এখন আমাদের দেশেও কিন্তু এ ধরনের হয়, তা আমরা চাই যে সে ধরনের একটা কথা। আরেকটা প্রসঙ্গ আপনি এনেছেন, আরেকজন উপদেষ্টার আপনি বরাত দিয়েছেন সাখাওয়াত সাহেবের কথা। উনি কিন্তু 2008 সালের যে নির্বাচনটা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার, আর্মি ব্যাকড গভর্নমেন্ট যেটা হয়েছিলেন, উনি কিন্তু কুশীলবদের একজন। ওনার উপরে বিন্দু মাত্র আস্থা আমার নাই, আমার অন্তত আস্থা নাই ওনার উপর। জি, ওনারা যেটা করেছিলেন সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ। 2008 দেখতে অনেক ভালো, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, জি, ওই নির্বাচনটা হয়েছিল 2008। সেই জন্য আমি বলছি আরো অনেক মানুষ আছেন, অনেকেই আছেন, আপনি তাদেরকে আনতে পারেন, যারা করতে পারেন। কম্পিটেন্ট বহুত লোক আছে, অভাব পড়ে নাই তো। জিয়াউর রহমান সাহেব তো মনে করেন যে খুঁজে খুঁজে মনে করেন যে বিএম আব্বাস এটির মতো লোকদেরকে এনেছিলেন যারা জীবনে রাজনীতি করেননি। আমার সিনিয়র খন্দকার মাহবুদ্দিন সাহেব আপনার সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট ছিলেন, নির্দলীয়, কোনো দলের ছিলেন না, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনাকেও বলেছিলেন যে আমাকে সার্ভ করেন, অন্তত আমাকে না, দেশকে সেবা করেন। তো সে ধরনের লোকদেরকে আনেন, করেন, দেখবেন আপনার সব কিছু উতরে যাবে। জি। জনাব আদিব, আপনার কাছে আসতে চাই, নিরাপত্তা নিয়ে অনেক ধরনের আলাপ আছে, কয়েকজনকে এরই মধ্যে গানম্যান দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। যে সংখ্যার কথা সরকারের তরফ থেকে বলা হচ্ছে সেটা আসলে খুব বেশি নয়। এনসিপিতে জুলাই অভ্যুত্থানে যারা একেবারে সরাসরি যুক্ত ছিলেন এরকম অনেকেই আছেন, আসলে তারা নিরাপদ বোধ করছেন কিনা ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে? আপনাকে আবারও ধন্যবাদ। প্রথমত বিষয় হচ্ছে যে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে যে এনসিপি নিরাপত্তার বেশি সংখ্যা, বিষয়টি এরকম নয়। এনসিপি দল আকারে আসার পর থেকেই আওয়ামী লীগের পক্ষ থেকে, সন্ত্রাসীদের পক্ষ থেকে একটা এক ধরনের মানে হত্যার তাদের একটা মিশন সবসময় ঘোষণা ছিল এবং প্রায় সময় ছিল সবসময়। হুমকি না, হুমকির মানে একটা মিশন সরাসরি। কারণ হচ্ছে আপনি দেখবেন যে শেখ হাসিনা বেশ কয়েকবার অডিও রেকর্ড বা তাদের ইন্টারনাল মিটিংয়ের যেগুলো ফাঁস হয়েছে, নাম ধরে ধরে এনসিপির মূল নেতৃত্বেদের তারা বলেছে যে তাদেরকে ছাড় দেওয়া হবে না। এবং গোপালগঞ্জ এনসিপির উপর টোটালি যে পুরো অ্যাটাকটা ছিল একেবারে অর্গানাইজড, সারা দেশ থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে এনে অর্গানাইজডভাবে। এবং ওখানে আরেকটা বিষয় বেশি অ্যালার্মিং ছিল, বিশেষ করে নাহিদ, হাসনাত এবং সার্জিস যেই গাড়িতে মূলত অ্যাজ ইউজার মানে পদযাত্রা চলাচল করছিলেন, ওই গাড়িগুলোকে টার্গেট করে হচ্ছে আপনার একেবারে অ্যাটাকটা বেশি হয়েছে এবং ওই গাড়িগুলো পুরো ভাঙচুর হয়ে গেছে অধিকাংশ জায়গায়। তো ফলশ্রুতিতে এবং তার আগে গাজীপুরে আপনার হচ্ছে হাসনাত আবদুল্লাহকে গাজীপুরে অ্যাটাক করা হলো। তো এই যে এইটা হচ্ছে যে এই হুমকিটা এনসিপির নেতৃত্ব থেকে শুরু করে তাদের উপর আছে। একই সাথে হাদির মৃত্যুর পরে যেটা হচ্ছে এটা আরও ডিগ্রি আর কি বৃদ্ধি পেয়েছে, যে তারা আগে হুমকি দিত এবং হুমকির পরে তাদের প্রথম বা যে অ্যাটেম্পটগুলো নিয়েছে তার ভিতরে এই অ্যাটেম্পটা তারা হচ্ছে করেছে এবং খুব নৃশংসভাবে প্রকাশ্যে। তো ফলশ্রুতিতে এখানের ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ক্ষেত্রে যে বিষয়টি তফসিলের পরের দিন করার ক্ষেত্রে নির্বাচন বানচালের একটা চেষ্টা আছে, কিন্তু নির্বাচন বানচালের চেয়ে এটা একটা দীর্ঘমেয়াদী আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যে মিত্র আছে সাবকন্টিনেন্ট কিংবা প্রতিবেশী রাষ্ট্র এবং সরকারের ভিতর থেকে একটা অংশ সহ পুরো তাদের যে একটা মাস্টার প্ল্যান, এটা দীর্ঘমেয়াদী প্ল্যানটা হচ্ছে যে আপনি যদি একটু মিলানো যায় যে ধরেন 75-এ সপরিবারে হত্যা হওয়ার পরে 15 বছর কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক কোনো সরকার ছিল না একেবারে 90 পর্যন্ত। আবার এটাকে যদি আপনি অন্যভাবে দেখেন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের ক্ষমতায় আসার মতন পরিস্থিতি হয় না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক সরকার আসতে দেয় নাই এবং তাকে পুরোপুরি 90-তে তো পুরো সবাই ধরেই নিয়েছে যে আওয়ামী লীগ সরকার গঠন করবে, মন্ত্রী পরিষদ ঠিক হয়ে গেছে, যদিও তার মিরাকেললি সেখানে মানে জনগণের চাওয়ায় হচ্ছে বিএনপি সরকার গঠন করেছে। তো ফলশ্রুতিতে এইবারও সেই রকম একটা বিষয় যে যেহেতু এখান থেকে উৎখাত হয়েছে 75-এ, তবু আওয়ামী লীগের প্রতি একটা সিম্প্যাথি ছিল হত্যা হয়ে যাওয়া, কিন্তু এবার হচ্ছে একেবারে গণ প্রত্যাখ্যাত। ফলশ্রুতিতে টার্গেটটা হচ্ছে আমাদের জেনারেশনে যারা পলিটিক্সটা খুব স্ট্রংলি করতে চায় এবং আধিপত্যবাদ বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী এই পলিটিক্সটা যারা করে, আপনি একটু যে আরেকটু রিলেট করতে পারবেন যে গত 17 বছর কিন্তু আই হেট পলিটিক্সটা ছিল।
ফলশ্রুতিতে অধিকাংশ আমাদের জেনারেশনের ছেলেমেয়েরা পলিটিক্সটা করে না। ফলে আমাদের মতন যারা পলিটিক্সটা ডিটারমাইন করতে চায় লং রানে 30-40 বছর, কারণ আমাদের এজ অ্যাভারেজে 25 to 30, ফলশ্রুতিতে আমরা যদি পলিটিক্সটা অ্যাটলিস্ট 60 পর্যন্ত করি, 30 বছর, তো এই ছেলেগুলো আগামী 5 বছর পরে ওয়েল এস্টাবলিশড হয়ে যায় পলিটিক্সে। ফলশ্রুতিতে আওয়ামী লীগের ফিরে আসার যে গল্প, সেই গল্প আরও বেশি হচ্ছে অপ্রাসঙ্গিক হয়ে যায়। ফলে এদেরকে যদি হত্যা করা যায়, তাহলে কিছু হত্যাকাণ্ডের মাধ্যমে এদেরকে নাই হবে। এই হত্যাকাণ্ডের ফলে কিছু নেতৃত্ব ভয়ে আতঙ্কে, কারণ পরিবার, আমার বাসায় হচ্ছে বাবা মা চলে আসছে যে তুমি বের হয়েও না, প্রয়োজনে আমি তোমার সাথে থাকবো। মানে এই যে ধরেন পারিবারিকভাবে যে একটা হচ্ছে ধরেন তাকে আশঙ্কা করা, এটা ধরেন আরো বেশি আর কি। জনাব অসীম যদি শুরুতে বলতেন। না মানে বলবোটা কি, মানে বলার তো কোনো শেষ নেই। এখন কথাটা হচ্ছে যে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা তো গণতন্ত্র উত্তরণের জন্যে, তাই না, গণতান্ত্রিক একটা অভিযাত্রা হবে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসছেন, ওনারা আপনার সংস্কারের জন্য অনেকগুলো কথা বলেছেন। একটু আগে আমরা আনঅফিসিয়ালি আমরা যে কথাটা বলছিলাম যে জুডিশিয়াল রিফর্মের কথা আমরা বলেছিলাম, কিন্তু সেটা কতটুকু কার্যকর হবে? আপনি যদি মন থেকে ফিল না করেন যে আপনি ইন্ডিপেন্ডেন্ট, আপনি ইন্ডিপেন্ডেন্স কোনোদিন দিতে পারবেন না। দ্বিতীয় কথাটা হচ্ছে যে এ জায়গার থেকে অন্য জায়গায় এসছে, আগে এ জায়গা আমি নিয়ন্ত্রণ করতাম, এখন আমরা বলি যে সেক্রেটারিয়েট এসছে, জুডিশিয়াল সেক্রেটারিয়েট এসছে। তো এখানেও তো মনে করেন যে নিয়ন্ত্রণ করার জন্য, আপনার উপরে ছড়ি ঘটানোর জন্য, কিংবা খড়গ কিন্তু আপনার উপরে আছে। আপনি মনে করেন যে সাবঅর্ডিনেট জুডিশিয়ারিতে ম্যাজিস্ট্রেট যিনি ঢাকায় থাকতে চাইবেন, তিনি কিন্তু আপনার বাইরে কিন্তু কোনো কাজ করবেন না। আপনি তার বদলির জন্য আগে মনে করেন যে সচিবালয়ে যেত, তারপর আপনি জিএ কমিটিতে আসতেন, এখন সরাসরি এই সচিবালয়ে আসবেন। কিন্তু যিনি ছড়ি ঘোরানোর, তিনি যদি চান তিনি কিন্তু এখান থেকেই ঘোরাতে পারবেন। এখন ওই ভদ্রলোক চিন্তা করবে যে আমার ছেলে মেয়েরা ভিকারুন্নিসাতে পড়ে, সানবিমসে পড়ে, আমি কেন মফস্বলে যাব? এইটা যদি আপনার ভেতরে থাকে, তাহলে জীবনে কোনো দিন এই দেশে আইনের শাসন হবে না। প্রথম কথা, আইনের শাসন যদি হয় না হয়, তাহলে সুশাসন হবে না। সুশাসন যদি না হয়, জনগণের শাসন হবে না। তার মানে কি, ডেমোক্রেসি ইউজলেস। আমরা তো পরিবর্তনটা ও জায়গাতে চাই। একটা নির্বাচন হয়ে গেল, কিন্তু নির্বাচনের পরে মনে করেন নির্বাচিত সরকার ওই একই জিনিস লিমিট ক্রস করতে থাকেন। হ্যাঁ, একটা জিনিস হবে, যখন ফ্রি ক্রেডিবল ফেয়ার ইলেকশন হবে, তখন জনগণের কাছে একটা জবাবদিহিতা থাকবে, না আমাকে 5 বছর পর তো আবার জনগণের কাছে যাইতে হবে। সে বিষয়টা ভিন্ন জিনিস। কিন্তু কেউ যদি বলেন যে না আমি 2 বছরের মধ্যে সবকিছু ফুলফিল করে ফেলবো, তখন তো আপনার যে তিমির সে তিমিরে আমরা রয়ে গেলাম। আপনার কথা জনাব আদিব যদি সুযোগ করার থাকে। এখানে নির্বাচনের সংখ্যার যেখানে যে বিষয়টি বললেন, একটি তো আওয়ামী লীগ চেষ্টা করবে, ফলশ্রুতিতে এটাকে ঠেকাতে হলে সব দলগুলোর একটা কমন জায়গায় আসতে হবে যে নির্বাচনটা এনিহাও উঠিয়ে নিতে হবে। যেটা হচ্ছে যে হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত যাদের, এদেরকে বিচারের মুখোমুখি অতি দ্রুত করতে হবে। এবং একই সাথে ইনকিলাব মঞ্চের একটা দাবি আছে, এটা মনে করি আমরাও ভ্যালিড, যে প্রশাসনের ভিতরে যে আমরা যেই